বীরভূম জেলার এই ছোট্ট লালমাটি গ্রামটির সাথে বাঙালির নারীর টান কিন্তু সাংঘাতিক। শান্তিনিকেতনকে যদি মন থেকে অনুভব করতে চান তবে আপনাকে জানতে হবে এর ইতিহাস। ভুবনডাঙ্গা নামে পরিচিত এই গ্রামটি শান্তিনিকেতন নামে পরিচিতি লাভ পায় 1863 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। পরবর্তীকালে যা কবিগুরুর হাত ধরে বিশ্বব্যাপী খ্যাতি লাভ করে। 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের উপাধিপ্রাপ্ত এই শান্তিনিকেতনের অলিতে অলিতে শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার কথা। এখানকার প্রত্যেকটি স্থাপত্য যেন নিজেদের কাহিনী বর্ণনা করে। এখানে যেমন রয়েছে বিশ্বভারতীর মতো সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, তেমনই রয়েছে অসাধারণ শান্তশিষ্ট প্রাকৃতিক সৌন্দর্য। কোপাই নদী, সোনাঝুরির হাট, পলাশের বন, আদিবাসী নৃত্য, বাউল গান এবং অসাধারণ খাওয়া দাওয়া, এই সব কিছুর উপলব্ধি করতে বাঙালিরা বারে বারে ছুটে আসেন এখানে। এটা বাঙালিদের কাছে শুধুমাত্র একটা পর্যটনস্থলই নয়, এখন এটা একটা তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। শান্তিনিকেতনের এই শান্তির খোঁজ করতে আমিও চলে এলাম এখানে। শান্তিনিকেতনে আসার সবথেকে জনপ্রিয় উপায় হলো রেলপথ। উত্তরবঙ্গ যাওয়ার যে কোনো ট্রেনে আসা যায় এখানে। আর এখানকার সবচাইতে কাছের দুটি স্টেশন হলো প্রান্তিক এবং বোলপুর শান্তিনিকেতন। তবে আমরা এসেছিলাম কলকাতা থেকে বাইক রাইড করে, যাতে আমাদের সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা কাছাকাছি, যার অভিজ্ঞতা ইতিমধ্যে ভিডিও মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ভিডিওতে রয়েছে আমাদের শান্তিনিকেতন ভ্রমণের অভিজ্ঞতা, যার মাধ্যমে আপনারাও একটা ধারণা পেয়ে যাবেন শান্তিনিকেতন ভ্রমণ সম্পর্কে। তবে চলুন আজকে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখন বাজে 12:35, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ছাদে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করতে আমরা যাচ্ছি এখানে ঘরে বাইরে রেস্টুরেন্টে, সেটা এখান থেকে খুব সম্ভবত 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে। তো দুজনে আলাদা করে বাইক নিচ্ছি না, একটাই বাইক নিচ্ছি, শ্রমিকের স্কুটিটা নিচ্ছি, সেটা করেই যাই। এখন তোমাদের সাথে কথা হচ্ছে সেই ঘরে বাইরে রেস্টুরেন্টের সামনে গিয়ে। ঘরে বাইরে রেস্টুরেন্ট, যার সুনাম তো অনেক শুনেছি, তাই সেখানকার খাবারের স্বাদ আস্বাদন করতে আমরাও চললাম। রেস্টুরেন্টটি বাইরে থেকে যেমন সাজানো গোছানো, তেমনই ভেতরটাও খুব সুন্দর। তো আমরা এখন এসে পরে এখানে ডাইনিংয়ে বসে পড়েছি। আর হোটেলটা কেমন তো আপনাদের দেখিয়ে দিলাম বাইরে থেকে ভিউটা। আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো হোটেল। তো মেনু কার্ড দেখে আমরা একটা মেনু পছন্দ করেছি, যেটা হচ্ছে এখানকার মাটন থালি, বেঙ্গলি মাটন থালি ননভেজ। আর যেটা এইটা 475 রুপিস করে পড়েছে। এতে কী কী আছে একবার জানিয়ে দিচ্ছি আপনাদের। স্যালাড, রাইস, ঘি, একটা ভাজা দেবে, তার সাথে ডাল, শুক্তো কিংবা সিজনের সবজি, তার সাথে মাটন কারি, চাটনি, সুইট। আর বলতে বলতে খাওয়া চলে এসছে। এগুলো ক্লোজ-আপ ভিতরে গিয়ে শুনি। তো প্রথমেই যে চলে এসছে সে হচ্ছে মটন, 2 পিস করে মটন দিয়েছে, তার সাথে শুক্তো এসছে, ডাল এসছে এবং ধীরে ধীরে খাবারগুলো আসছে। এবার এলে পরে সাজিয়ে গুছিয়ে তখন আপনাদের একদম ভালো করে দেখাবো। খাবার চলে এসছে, এখন খাবারগুলো দেখিয়ে দিই। তুমি ক্যামেরা এদিকে নিয়ে। প্রথমে রাইস চলে এসছে, তার সাথে ঘি দিয়েছে, একটা ভাজা ছিল, একটু উচ্ছে ভাজা দিয়েছে, 1 পিস লেবু আছে, একটু স্যালাড, একটা লঙ্কা, এগুলো তো ছিল নর্মাল। তার সাথে ডাল আছে, আগে দেখিয়ে দিয়েছি, শুক্তো দিয়ে গেছে, মটন আছে 2 পিস, মিষ্টি আর চাটনি, তার সাথে তোমার নিজের টাকা। তো এখন শুরু করছি। প্রথমে হচ্ছে হালকা করে খেয়ে দেখাই, কারণ ছবিকেও খেতে হবে, ক্যামেরা বেশি করে ধরতে পারবে না। এবার শুক্তো দিয়ে খাচ্ছি একটু। তো ফার্স্ট বাইট নিচ্ছি প্রথমে শুক্তো দিয়ে, শুক্তোটাকে ঘিয়ের সাথে মেখে পড়ে, এখন খাচ্ছি। ঘিটা খুব সুন্দর, আমাদের যে ঝর্ণা ঘি এগুলো আমরা ইউজ করি বাঙালিরা, ঘির গন্ধটা খুব সুন্দর। হাতে এই যে
শুক্তোটা সেটাও অনবদ্য অসাধারণ। আমার যা মনে হচ্ছে শুক্তো দিয়ে অর্ধেক বা ছাটিয়ে দেবো। হয় না খুব ভালো। এখন কী হয়েছে এখানে, আমার গোপ্রোটা ঠিকমতো কাজ করছে না, লাইটটা কম আছে এখানে, তো সেই ক্ষেত্রে ভিডিওটা বানাতে একটু অসুবিধা হচ্ছে। তাও আমি আমার আইফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে যতটা সম্ভব হচ্ছে আপনাদের জন্য ভিডিও করে দেখাচ্ছি। সাথে আমরা 1 প্লেট বেগুন ভাজা বলেছিলাম, সেটা চলে এসেছে। আর শুক্তো দিয়ে খাওয়ার পর্ব শেষ, এবার শুরু হচ্ছে ডাল দিয়ে খাওয়া। বেগুন ছাড়া অসম্পূর্ণ, বেগুন ছাড়া অসম্পূর্ণ সেটা তো বটেই, আলু ভাজা পাইনি তাই বেগুন, আলু ভাজা সামনে বেগুন টিকা। আমি একটা পিস নিয়ে নিই, পিসগুলো কিন্তু বেশ সাইজটা বেশ বড় আছে। শুক্তো দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এবার পালা হচ্ছে ডালে। লেবু একটা কাগজি লেবু টুকরো দিয়েছে, সেটা মেখে নিচ্ছি, তাহলে ডাল খুব সুন্দর ঘরোয়া খাবার। এখানে যে একদম ঘরোয়া, যে উচ্ছেটা দিয়েছে, উচ্ছেটা দিয়ে খাওয়া এটা বেগুনে যে পিস দেখেছি বেগুন ভাজা, সম্ভবত 50 টাকা প্লেট হবে হয়তো, যদি কেমন দাম জানি না, আমি আপনাদের জানিয়ে দেবো ভিডিও শেষে, জানতে পারলে। খেতে পারে, খুব সুন্দর খাওয়া দাওয়া। এবার আমার ভাত শেষ হয়ে যাবে, এবার মটন দিয়ে খাওয়ার জন্য ভাত চাইলে ভাত আনলিমিটেড, ডাল ভাত এগুলো পেয়ে যাবেন। শুধু মটন মিষ্টি এইগুলো লিমিটেড আছে, মানে যা প্যাকেট হাতে আছে তাই দেবে। ডাল ভাতের পর্ব শেষ, এবার হচ্ছে মটনের পালা। মটন দুটো পিস দিয়েছে, পিসগুলো দেখুন, সামনে নিয়ে দেখিয়ে দেবো। এই হচ্ছে মটনের পিস, খুব সুন্দর। এবার হচ্ছে প্রথম কথা বলতেই যে স্মেলটা আসছে মটনের, সেটা অসাধারণ। খেয়ে দেখি ভাতটা, একদম হালকা মশলার মধ্যে খুব সুন্দর রান্না, ভালো তো একদম ঘরোয়া বানা। শুধু মটন না, ডাল খেয়েছি, ভাত খেয়েছি, সবকটা অধিক ভালো, সেই কারণে হয়তো দামটা বেশি। আর দেখতে পাচ্ছেন সব কটা এই 3টে শুক্তো, ডাল, মাংস, বাটি খালি, এগুলো খালি হয়ে যাবে, পুরো 5টা হয়ে যাবে শেষ। সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার মটনের ঝোল। শুধুমাত্র এই হাতটুকু বেঁচে আছে, পাত্রটা দেখিয়ে একটা ভাতের কণা পর্যন্ত বেঁচে না, খুব শান্তি দেখেন। তার সব থেকে বড় ব্যাপার হলো আজকে খুব খিদাও লেগেছিল, ওই ল্যাংচা নিকেতনে কচুরি ছাড়া আর কিছু খাওয়া হয়নি। খুব সুন্দর খাওয়া দাওয়া, যে এখানে যদি আসেন এই খাবার দাবারটা একবার খাবেনই। এখানে মটনটা কিন্তু সারা জীবন মনে থাকবে, খুব সফট ছিল। এখানে শেষমেশ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এতগুলো খাবারের মধ্যে সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে মটন থালি। স্পেশালি কী জন্য ভালো লেগেছে, এক তো মটনটা খুব সুন্দর সেদ্ধ হচ্ছে, সেটা তো আলাদা কথা। এছাড়া আমরা অনেক জায়গায় যে মটন খাই দেখি যে মটনের ঝোলটা অনেকটা রিচ হয়ে যায়, মানে সেই রকম কিছু ছিল না, পেঁয়াজ টেঁয়াজ ছিল, সব কিছু ছিল, কিন্তু ঝোলটা অনেক হালকার মধ্যে, মানে ঝালের ব্যাপার থেকে না, একটা হয় মশলা দিয়ে অনেকটা রিচ হয়ে যায়, সেই রিচ ব্যাপারটা ছিল না, মানে একদম কমফোর্টেবল ব্যাপারটা বাড়িতে ঠিক যেরকম হয় সেই রকম। আর যেরকম করে ভেবেছিলাম ভিডিওটা বানাবো সেরকম আমি ভিডিওটা বানাতে পারিনি। এটা কারণ হচ্ছে আমার গোপ্রোতে লো লাইটে ভালো কাজ করে না, এটা আমার ক্ষেত্রে না, সব গোপ্রোতেই একই সমস্যা। আর সেই ক্ষেত্রেই আমি চেষ্টা করেছি আমার আইফোনের ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা বানানোর। যদি একটু অসুবিধা হয় তো একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। তো কালকেও থাকবো আমরা, কালকে এখানে একটা অন্য রেস্টুরেন্টে যাবো খেতে, সেখানে ভিডিওই বানাবো, অবশ্যই বানাবো। তো আপাতত এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে চলে যাবো নিজের রুমে, মানে হোটেলে, এবং সেখানে দুপুরটা বিশ্রাম করে পরে আবার বিকালবেলা ঘুরতে বেরোবো খোয়াইয়ের হাটের দিকে। এবার খাবার দাবার খেয়ে হোটেলে একটু বিশ্রাম করেই চললাম বিখ্যাত সোনাঝুরি হাটের দিকে। পলাশ বনের মাঝে অবস্থিত এই গ্রাম্য হাটটি কিন্তু শান্তিনিকেতনের অন্যতম প্রধান আকর্ষণ। বিভিন্ন হস্তশিল্পের জিনিসপত্র বিক্রিত রয়েছে, সেই সাথে রয়েছে বিভিন্ন সব খাবার দাবারের অপশন, এবং আরও রয়েছে বিখ্যাত আদিবাসী নৃত্য।
মার্কেটে কিন্তু তুমুল দরাদরি চলছে। 280 টাকার জিনিস 200 টাকায় পাওয়া যায় যদি আপনি বার্গেন করতে পারেন। যে শ্রমিক যে কুর্তাটা কিনলো 250 টাকা চেয়েছিল, ওটা 180 টাকাতে বার্গেন করেছিল, এটা 200 টাকায় পেয়েছে। মানে ফিক্সড প্রাইস যে তেমন কিন্তু কিছু নয়। এখন হাইপ করে দাম বলে, মোটামুটি 70-80 টাকা এমনিতেই দাম কমে যাবে। সোনাঝুরির হাট থেকে ফিরে এসে হোমস্টেতে ডিনার সারি রুটি, আলুর দম আর আলু ভাজা দিয়ে। এইভাবে শান্তিনিকেতনে আমাদের প্রথম দিনের গল্প শেষ করে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম কোপাই নদীর উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখলাম ভাড়ে চা পাওয়া যাচ্ছে, তাই আর অপেক্ষা না করে স্কুটিটাকে থামিয়ে বসিয়ে দিলাম চায়ে কয়েকটা চুমুক। এখন বাজে ভোর 6টা বেজে 10 মিনিট আর সূর্য এই মুহূর্তে উঁকি মেরে দিয়েছে। এখন আমরা শান্তিনিকেতনের পাকা সড়কের ওপর দিয়ে আর দুই দিকে সবুজ সিনারি দেখতে দেখতে এগিয়ে চলছি রবীন্দ্রনাথের সেই কোপাই নদীর উদ্দেশ্যে। প্রায় চলেই এসেছি আমরা কোপাই নদীর তীরে। আর মাত্র তোমাকে একটু দেখে বলেই, ম্যাপ অনুযায়ী মাত্র 180 মিটার দূরত্ব। আমি এখন চলে এসেছি এখানকার প্রসিদ্ধ সেই কোপাই নদী, যেখানে এককালে বসে রবীন্দ্রনাথ ছোটোবেলায় গান লিখতেন। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখন এটা বৈশাখ মাসও নয়, সেই কারণে জলের পরিমাণটা অনেকটা কম। আর এই জায়গাটা সিনিক বিউটি কিন্তু অসাধারণ। আপনাদের সিনেম্যাটিক্সেও দেখিয়ে দিয়েছি, আর আপনারা হয়তো এখানে এসেওছেন। এই জাস্ট একবার পেছন দিকে ভিউটাকে এনজয় করুন। পেছন দিকে একটা ব্রিজ চলে গেছে, আর এই জায়গাটাতে পাথরগুলো আছে, সেই জন্য জলটা যে আসছে না, আর যে খুব সুন্দর সাউন্ড আসছে। শুনুন একটু সাউন্ডটাকে। পাশে দেখলাম দোকানে গরম গরম ডিম সিদ্ধ পাওয়া যাচ্ছে, তাই আর অপেক্ষা না করে খেয়ে নিলাম একটা করে ডিম সিদ্ধ। এরপরে চললাম এখানকার প্রসিদ্ধ সনদ মিষ্টান্ন ভাণ্ডারে ব্রেকফাস্ট হারতে। প্রান্তিক স্টেশনের পাশেই অবস্থিত এই দোকানটিতে পাওয়া যায় বিখ্যাত কচুরি। তার সাথেই এখানকার প্রধান আকর্ষণ হলো এখানকার হীরামণি নামক মিষ্টিটি। ব্রেকফাস্টের পর্ব শেষ করে হোমস্টেতে ফিরে আসার সময় দেখতে পেলাম এই ছোট্ট জলপ্রপাতটি। সনদদার মিষ্টি দোকান থেকে খাবার দাবার খেয়ে পরে আমরা যখন যাচ্ছিলাম শুরুর রাজবাড়ির দিকে, আর সেই যেতে রাস্তায় চোখে পড়লো এই শ্যামবাটি ওয়াটারফলটি। এটা ওয়াটারফল নয়, এটা একটা ক্যানেল করা আছে, তার মধ্যে যে একটা ব্রিজ করা বাঁধ দেওয়া আছে, আর সেই জলটা এত সুন্দর করে পড়ছে, সেই কারণে এটাকে ওয়াটারফল বলা হয়েছে। রাস্তায় যাওয়ার সময় এই জায়গাটা দেখে নিতে পারেন। দেখুন একবার সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। শান্তিনিকেতনে আমরা যেখানে ছিলাম তা হলো জারা হোমস্টে। সবার প্রথমে বলি, আমাদের বাইকটা স্কুটির এখানে পার্ক করা আছে বাইরে। রাত্রেবেলা হলে এই গেটটা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স।
হোটেলের চারিদিকে পরিবেশটা কিন্তু বেশ শান্তশিষ্ট। দেখুন কত সুন্দর সুন্দর বাড়ি ঘর আছে, এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, খুব সুন্দর। আসলে হোটেলের ভেতরটা যাওয়া যাক। এটা হচ্ছে হোটেলের রিসেপশনের গেট। রিসেপশনে ঢুকতেই প্রথমে সুন্দর একটা বাগানের মতো আছে, আর এখানে পাথর দেওয়া ফ্লোরের মধ্যে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই হোমস্টেটি। তো আমাদের হোটেলের 3 তলা থেকে যেখানে আমি আছি, এটা হচ্ছে 3 তলা, বাইরে একটা বারান্দা মতো আছে এখানে। আর এইখান থেকে ওই বিল্ডিংটা আপনাদের দেখিয়েছিলাম, খুব সুন্দর বিল্ডিংটা। তো এখন এখান থেকে আমাদের রুমের ট্যুরটা করে দিই একবার। এটা হচ্ছে বারান্দা, আর আমাদের রুম হচ্ছে 111 নম্বর। এখন আমরা চেক আউট করবো। রুমের বাইরে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের খুব সুন্দর ছবি আছে। এটা রুম আমাদের। রুমে ঢুকতেই প্রথমে একটা কিং সাইজ বেড দুজনের জন্য, বালিশ ছিল, কম্বলও দেওয়া হয়েছে। এখন যেহেতু রুমটা একটু অগোছালা আছে, সেই ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এইদিকে দেখুন সিলিং ফ্যান আছে, এসি সিস্টেম আছে। আর ডান দিকে ঢুকতেই একটা কাবোর্ডের মতো দেওয়া আছে, এখানে ছোট্ট টিভি আছে পুরনো যুগের, আর একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। তার হাতে দুটো হ্যাঙ্গার ছিল। আমাদের আপাতত এখানে রাইডিংয়ের জ্যাকেটটা টাঙানো আছে। এবার আর তার সামনে দেখুন দুটো কিং সাইজ চেয়ার দেওয়া, লেদার র্যাপিংয়ের, একটা টি টেবিল দেওয়া, আর এই দিকে একটা আয়না আছে। আর সবথেকে ভালো কথা, এর পাশেই এই দেখুন এই ভিউ, এত সুন্দর একটা ভিউ। এই বারান্দাতে রাত্রে বসে স্ন্যাক্স ফ্যাক্স খেতে খেতে এনজয় করতে পারেন। এবার বাথরুমটা দেখে দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে আমাদের বাথরুম, গিজার ছিল, সব কিছু ছিল, যদিও দরকার পড়েনি। এই রুম ট্যুরের মাধ্যমে আমি আজকের এই পর্বটিতে ইতি টানলাম। এরপর আমরা শান্তিনিকেতনের বাকি জায়গাগুলিকে ঘুরে দেখলাম। তবে এর গল্প নিয়ে আসছি এর পরের পর্বে, এবং তার সাথে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর থেকে প্রাপ্ত গোল্ড লেভেল ক্রেডিটেড এই হোমস্টেতে আমাদের সম্পূর্ণ একটা দিন যাপনের অভিজ্ঞতা, এবং তার সাথে বিশ্বভারতী ভ্রমণের অভিজ্ঞতা। অবশ্যই সাথে থাকবেন।